সমুদ্রের প্রতি রাবণ কবিতাটা। তো এটা আসলে পুরো মেঘনাদ বধ কাব্যের একটা অংশ। তো সমুদ্রের প্রতি রাবণ পড়া হওয়ার পরে আসলে তখন চিন্তা করি নাই যে এটা নিয়ে আমার ছবি আঁকা। তখনও আমার ছবি আঁকা কিংবা শিল্পী হওয়ার জার্নিটা ওরকম ভাবে শুরু হয় নাই। চারুকলা ফার্স্ট ইয়ারে প্যারালালি আমি তখন চারুকলায় পড়তেছি। আমি যখন ফার্স্ট ইয়ারে তখন মনে হয় চারুকলা ফার্স্ট ইয়ারে তখন আমাদের মেট্রিক করি ওই ইবার। তো প্যারালালি আমি ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিচ্ছিলাম অ্যান্ড দেন চারুকলাও পড়তেছি। তো শিল্পী হওয়ার জার্নিটা আসলে ওইটা শুরু হওয়ার জার্নি আমার, কিংবা শিল্প নিয়ে প্র্যাকটিস করার আর জার্নিটা শুরুর দিকে খুব প্রাথমিক লেভেলের। তো ওই সময় মানে চিন্তা করা হয় নাই যে কখনো এক ধরনের ফিলিংস ছিল মেঘনাদের প্রতি, যে এক ধরনের থাকে না হিরোদের প্রতি মানুষের এক ধরনের সিম্পেথাইজ। তো যখন ছবি আঁকার জার্নি করতে থাকলাম, জার্নি পার হইল, অনেকভাবে জার্নি পার হইতেছে। দেন কোনো এক সময় জার্নির একটা পর্যায়ে কোনো এক পিরিয়ডে এক সময় মনে হইল যে হোয়াই নট মেঘনাদ বধ নিয়ে কাজ করি না কেন। মেঘনাদের একটা যে এটার তো কোনো ভিজুয়াল পাই না, ভিজুয়াল নাই কিংবা ভিজুয়াল ক্রিয়েট করা যায়। তো এই চিন্তাগুলো আসলে খুব সময়ের, দেখা গেল একটা চিন্তা 1 বছর আগে করলাম, ওকে ওই চিন্তাটা আরো 1 বছর পরে একটু বাড়লো। মানে এটা খুব যে এরকম যে চিন্তাটা হইলো আর সাথে সাথে স্টার্ট করে দিল, আর সাথে সাথে সেটা আর কি যে একটা শেপ পাওয়া শুরু করলো, এটার একটা জায়গা তৈরি হইলো, এটা একটা স্পেস ক্রিয়েট করা শুরু করলো, এরকম না। যেমন এত ছোটবেলায় জাস্ট একটা শিশু মনে বলতে পারেন যে একটা অনুভূতির জাস্ট একটা পিন তৈরি হলো, সেই পিনটা একটু বড় হইলো আরেকটু বয়স হওয়ার পরে, যখন কৈশোর আসলো, সেটা থেকে আরেকটু বড় হইলো যখন আবার আমি আরেকটু ম্যাচিউর হইলাম। দেন আসলে জার্নিটা এরকম করে এখন যে শেপটা হয়েছে সেই শেপটা হলো গিয়া একটু দ্রুত পাইছে। সেটা শেপ পাওয়ার জন্য টাইম লাইন আমি বলতে পারি যে 2013 থেকে বলা যেতে পারে, 2013 থেকে 2019-এর মধ্যে এই শেপটা পাইছে। এখন যে শোটা চলতেছে সেই শোটার শেপটা হলো গিয়ে এই সময়কালের শেপ। তো এই সময়কালের শেপের মধ্যে হলো গিয়ে 2013-14-তে আমার ফার্স্ট স্টাডি শুরু হয় হলো গিয়া টেক্সট নিয়ে, পোয়েট্রি নিয়ে। মানে আমার চিন্তা ছিল এরকম যে শব্দ তৈরি করা, শব্দ নিয়ে খেলা, শব্দ নিয়ে সেন্টেন্স তৈরি করা, যে শব্দগুলোকে ভাইয়া অন্য আরেকটা সেন্টেন্সের মিনিং তৈরি করা, সেন্টেন্সের এক সেন্টেন্সের মিনিং, এই টাইপের এক ধরনের এক্সারসাইজ ছিল। তো ওই থেকে এক ধরনের ননসেন্স পোয়েট্রি তৈরি করা শুরু করলাম, এবং ননসেন্স পোয়েট্রিকে আর কি টেক্সট আকারে ইমেজের সাথে ম্যাচ করার চেষ্টা আমার চিন্তার মধ্যে আসা শুরু করলো যে ওকে, টেক্সট তো একটা ইমেজই, আমরা যদি আর কি ভিজুয়াল আর্ট প্র্যাকটিস করি, যেহেতু এটাও তো একটা ভিজুয়াল এলিমেন্ট টেক্সট, তো ওয়াই আমি ভিজুয়াল এলিমেন্টটাকে আরেকটা অন্য ভিজুয়াল তৈরি করি না কেন, এই ভিজুয়াল এলিমেন্টগুলোকে নিয়ে। তো ওই চিন্তা থেকেই অন্য আরেকটা মাত্রা, এই ভিজুয়াল ইলুশনকে আরেকটা মাত্রা দেওয়ার জন্য আর কি, যেটা আমি শুরু করি টেক্সটের সাথে। আমি যে আমার ভিতরে যে টেক্সটগুলো প্লে করতেছিল সেই প্লেগুলোকে আমি লেখা শুরু করলাম, এবং এটাকে ইমেজের আকার দেওয়ার শুরু করলাম। ইমেজের আকার দেওয়ার সময় আমার ভিতরে যেটা কাজ করতেছিল, এটা খুব আমার মৌলিক বলা যেতে পারে যে একটা টেক্সট পড়লে
যেমন আমি আমি পূর্ণিমা রাত্রে দিঘির পানিতে সাঁতার কাটবো কিংবা সাঁতার কেটেছি। আমি পূর্ণিমার পানিতে দিঘির জলে সাঁতার কেটেছি, একটা ভিজুয়াল দিচ্ছে আমাদের, এক ধরনের ভিজুয়াল দিবে। তো এই ভিজুয়ালটা টেক্সট একটা ভিজুয়াল দিচ্ছে, আবার টেক্সট ইন্ডিপেন্ডেন্টলি আরেকটা ভিজুয়াল তৈরি করতেছে চোখের ন্যারেশন দিয়ে। একে তো ওর ভাব দিয়ে পড়ার পরে একটা ভাব তৈরি হইতেছে ইলিউশনের মধ্যে, আরেকটা শেপ দিচ্ছে ও ওইগুলোকে লেখার আকারে। সুতরাং এই দুইটা ভিজুয়ালের আমি মিশ্রণের চিন্তা শুরু করলাম। ওই ভিজুয়াল মিশ্রণের থেকে আমার এই ননসেন্স পোয়েট্রি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি শেষ করি। ওকে, টেক্সটের এই ইমেজটা আমি করবো, মানে টেক্সটের ইটসেলফ ভাব নিয়ে যে ও ইটসেলফ একটা ক্যারেক্টার। ও যখন আর কি যে কথা বলতেছে, মানে টেক্সট কথা বলতেছে, আমি পূর্ণিমা রাত্রে দিঘির জলে গোসল করবো কিংবা গোসল করছিলাম। সুতরাং টেক্সট একটা ভাব করতেছে এবং ইটসেলফ ও একটা আরেকটা ভিজুয়াল। তো এই চিন্তাটা যখন আসলো তখন আমার মনে হইলো যে মেঘনাথ বধকে এই টাইপের একটা ইলুশন তৈরি করা যায় কিভাবে, যে ওর টেক্সটের একটা আছে, ইন্ডিভিজুয়াল পাওয়ার আছে, ইটস এ জুয়েল, ইটস এ মানে বাংলার লিটারেচারের এটা একটা রত্ন। তো এই রত্নকে ওর ইন্ডিভিজুয়াল, ওর নিজের একটা স্ট্রং ভিজুয়াল ও ক্রিয়েট করতেছে। মানে ও পোয়েট্রির মধ্যে দিয়ে মেঘনাথ বধ কাব্য ইটসেলফ বিশাল এক ভিজুয়াল তৈরি করতেছে, এবং এই ভিজুয়ালটাকে নিয়েই ওর যে পার্সোনাল ভিজুয়াল এবং আমার যে এক্সপিরিয়েন্স কিংবা যেগুলো আমি দৈনন্দিন লাইফে এনকাউন্টার করছি এগুলোর সাথে যুক্তপোস্ট করে দেন আমি এটাকে আরেকটা মাত্রার একটা দিতে পারি। এই চিন্তাটা থেকে আমার আবার মেঘনাথ বধের পড়া শুরু করলাম। তো মেঘনাথ বধ পড়তে গিয়ে আমার প্রথমে মনে হয়েছে যে আগাইতে পারতেছিলাম না, অনেক শব্দ পরিচিত, অনেক শব্দ দুইটা তিনটা মিনিং তৈরি করে, অনেক শব্দ মানে এক জায়গায় যেমন ভব অর্থে মনে হচ্ছে পৃথিবীকে বোঝাচ্ছে, আরেক জায়গায় ভব অর্থ দেখা গেল শিবকে বোঝাচ্ছে। সুতরাং এই যে শব্দের মাল্টিপল চেহারা, তো এটা একটু কনফিউজড হয়ে গেলাম। তো এটা আমার মনে হলো দেন এটা ওভারলক করা যায় কিভাবে। তো ওভারলক করতে গিয়ে আমি অনেক আগে মানে একটা ইন্টারেস্ট, মাইথোলজির প্রতি ইন্টারেস্ট থেকেই আমার একটা কালেকশন ছিল। সে কালেকশনটা হিন্দুদের দেবদেবী নামের একটা কালেকশন, বইটি একটা বই আছে, ওই বইটা আমি স্টাডি করা শুরু করলাম। তো ওই বইটা স্টাডি করার পরে দেখলাম যে এই নামগুলো এবং এই কি বলে ওই বইতে যে নামগুলো, যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলো আমি মেঘনাথ বধে পাই। দেন আরেকটা এতে করার জন্য আমি যে বইটা পড়তেছিলাম, মূলত প্রথম দিকে যে বইটা পড়তেছিল ওইটা জাস্ট অনলি মেঘনাথ বধ, এটার মধ্যে কোনো জাস্ট এইটা ছিল, কবিতাটা ছিল। তো আর এই কবিতাটার সাথে যে কবিতাটার শব্দের অর্থ, শব্দের টিকা নিয়ে পরে আবার আরেকটা বই পাই। এই বইটা খুঁজতে গিয়া আমি আরেকটা বইয়ের পাই, সেটা হলো পৌরাণিক অভিধান। পৌরাণিক অভিধানে সেটা ওইটাও অনেক টিকা দেওয়া আছে। তো এই বইগুলো আসলে যখন আমি পড়া শুরু করলাম তখন আমার কাছে মেঘনাথ বধের ইমেজ অনেক বেশি ক্লিন হইতে শুরু করলো। তারপর প্যারালালে আমি রামায়ণের ছোটদের উপেন্দ্রকিশোর রায়ের ছোটদের রামায়ণ যেটা আছে ওইটা পড়লাম। ওইটা পড়ার পরে দেন ওইটা তো খুবই সুন্দরভাবে একটা লেখা, গদ্য রচনা, বাট খুবই চমৎকারভাবে ডিসক্রাইব করা, খুব এক টানে পড়ে যাওয়ার মতো বই। বাচ্চাদের জন্য লেখলেও আমার মনে হচ্ছে যে পুরা
হয়তো পুরো রামায়ণের টা ওইখানে নাই, পাওয়া যায় না, কিন্তু যতটুকু পাওয়া যায় খুবই স্ট্রং ভাবে ওটা পাওয়া যায়। দেন এটার পরে আমি যখন আবার মেঘনাদ নিয়ে বসলাম, তখন আমার কাছে ভিজুয়ালগুলো অনেক বেশি মিনিংফুল মনে হচ্ছে, শব্দগুলো অনেক বেশি মিনিংফুল মনে হচ্ছিল। তো তারপরে আমি আসলে শুরু করি ড্রয়িং। যখন শুরু করি, ড্রয়িং শুরু করার পরে প্যারালাল পড়ি, অ্যান্ড দেন ড্রয়িং তৈরি করি, আবার পড়ি। ড্রয়িং কিন্তু অনেক সময় নেয়, একটা ড্রয়িংগুলো আমি প্লেট আকারে আমার টেবিলের মধ্যে, লম্বা টেবিলের মধ্যে 7-8টা করে ড্রয়িং পেপার আমি নিতাম। প্রথম টেক্সটগুলোকে ই করতাম, পেস্ট করতাম, এই টেক্সটটা এই পেজে, এই টেক্সটটা ওই পেজে। তো তারপর হইল গিয়া টেক্সট দেখে এই ঘুরে ঘুরে যে সময় ভিজুয়ালগুলো আসতো, ভিজুয়ালগুলো আমি ডিসাইড করতাম এই ভিজুয়ালটা এখানে তৈরি করবো, এই ভিজুয়ালটা এখানে। তো তখন আমি ড্রয়িং শুরু করি, আসলে ঘুরে ঘুরে ড্রয়িং করতাম। একটা মানে একটার পর যে মানে এরকম সেট করে নিয়ে, দেন আসলে কখনো 8টা প্লেট থাকতো, কখনো 3টা, কখনো 2টা। একটা প্লেট আগে শেষ হয়ে গেছে, তারপর আরেকটা প্লেট চলতেছে। তো এটাতে আমার একটার সাথে আরেকটা কমিউনিকেট করার সুবিধা হইত। তো এইভাবে মূলত আগাইছি। তারপর যেটা শুধু যে এই কাজটা নিয়ে থাকতাম, এর মধ্যে এরকম না, এর মধ্যে বিভিন্ন চলাচলের ব্যাপার আছে। তারপর আরো অনেক কাজ করছে, এর মধ্যে অন্য কাজগুলো এসে ইনফ্লুয়েন্স করতেছে, অন্য প্রোগ্রামগুলো আসতেছে, অন্য শোতে অ্যাটেন্ড করার দরকার পড়তেছে, রেসিডেন্সিতে যাওয়ার দরকার পড়তেছে, কিংবা বাইরে ট্রাভেল করার আমার দরকার পড়তেছে। তখন যেখানে যাইতাম না কিসের জন্য, আমি মেঘনাদ বোর্ডটার সাথে রাখতাম। আমি ট্রাভেলে টোকিওতে গেছি, মেঘনাদ বোর্ড আমার সাথে ছিল। আমি স্কোয়াগেনে ইউএসএতে স্কোয়াগেনে গেছি, সেখানে মেঘনাদ বোর্ড আমার সাথে ছিল। আমি মোটামুটি এরপরে যতগুলো জার্নি করছি মেঘনাদ বোর্ড সাথে রাখতাম, টুকটুক করে একটু অল্প অল্প করে পড়তাম, চেষ্টা করতাম আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার, পুরা এটার যে জিওপলিটিক্যাল সিচুয়েশন আত্মস্থ করার চেষ্টা করতাম, অ্যান্ড দেন ওটার মধ্যে বিলং করার আসলে চেষ্টা করছি। তো বিলঙ্গিং একটা সময় ছিল আমার খুব, এটা বলতে পারি আমি, এটা খুব হাই পিরিয়ড আমার জন্য, খুব কোন সৃষ্টির জন্য এটা খুব হাই পিরিয়ড ছিল, কিন্তু মেন্টালি আমার জন্য খুব বাজে পিরিয়ড ছিল। মানে প্যারালালি খুবই ওটা বাজে পিরিয়ড বলা যেতে পারে। ডিস্টার্ব, আমি খুবই ডিস্টার্ব ছিলাম। এক সময় আমি এক ধরনের ভয়ের মধ্যে গেছিলাম। মানে কি, এক ধরনের ভয় আমার ভিতরে কাজ করতেছিল যে মাইকেল মধুসূদনের দত্তের পার্সোনা কি আমার মধ্যে ঢুকে যেতেছে নাকি আমি, এবং ঢুকে গেলে আমি এক ধরনের ফ্রাস্ট্রেটেড, ওই পার্সোনাটা নিয়ে লং টাইম সার্ভাইভ করা আসলে কি আমার পক্ষে সম্ভব হবে, কিংবা ওই পার্সোনা যদি আমার ভিতরে ঢুকে তাহলে আমি এটা থেকে আমার পার্সোনা আমি ধরে রাখতে পারবো না, আমার পার্সোনালটা আলাদা। তো এই পিরিয়ডটা সম্ভবত 2016-17 মেবি এই পিরিয়ডটা আমার গেছে। 16-17 এটাকে বাজে সময় বলা যেতে পারে, এটাকে খুব ভালো সময় বলা যেতে পারে, কারণ সময়টা খুবই আমার জন্য খুবই, আমার এখন ওই সময়ের কথা যতটুকু মনে হয়, আমি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে ছিলাম কিনা এটা একটা সন্দেহ। আর যদি সুস্থ থাকি তাহলে আসলে আমি ওটা চরম সুস্থ মানুষ ছিলাম। দুইটাই, হয়তো আশেপাশের পারিপার্শ্বিক
অবস্থার সাথে আমি ম্যাচ করতে পারতেছিলাম না, এটার জন্য আমার অসুস্থতা লাগতেছে, কিংবা আমি সুস্থ পারিপার্শ্বিক অবস্থাগুলো আসলে অসুস্থ ছিল, ওইটার জন্য দুইটার একটা আসলে ছিল। তো তবে এখন মনে হয় যে ওই সময়টা যদি ওই পিরিয়ডটা লং রান করতো, লং রান করলে আমার নো আইডিয়া, আমি জানি না, তবে আমার ভয় আছে ডেস্ট্রয় হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এত বড় পার্সোনা হোল্ড করা আসলে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট। তো জানি না মানে আমার মধ্যে এই শক্তি আর পাবো কিনা ওই পার্সোনাটা হোল্ড করবে। তবে ওই পার্সোনা হোল্ড করলে যেটা হবে, আমি এতটুকু শিওর, ওই পার্সোনা হোল্ড করলে অনেক বড় সৃষ্টি থাকবে, কিন্তু ওই পার্সোনার সাথে আমি চাই পার্সোনালি আমার পার্সোনা মার্চ করুক। তো ওইটাই মূলত আমার কাজের মূল লক্ষ্য। ট্যাক্সের ওন ক্যারেক্টার, ট্যাক্স ইটসেলফ ইজ এ ক্যারেক্টার, অ্যান্ড আমরা বাঙালিরা ট্যাক্সকে কোরিওগ্রাফি করে আরেকটা ভিজুয়াল ক্যারেক্টার তৈরি করি। আমাদের মধ্যে এই ধরনের একটা ভালোবাসা আছে, ট্যাক্সকে আমরা সাজাই, ট্যাক্সকে রূপ দিই, যেটা আমরা বিভিন্ন সাইনবোর্ডে, দোকানের ইয়েতে, কিংবা বিভিন্ন ইয়েতে আমরা দেখি, যে মানে দেখি এই চর্চাগুলো আমরা আমাদের চোখে পড়ে। তো ট্যাক্সকে এরকম যত্ন করে সাজানোর মধ্যে, যেমন ট্যাক্স মানে আমি ট্যাক্স বলতেছি বারবার, শব্দ বা অক্ষরকে সাজানোর যে একটা ভালোবাসা, আসলে সাজাইতে চাই কিসের জন্য, ওর প্রতি যে মায়া, ওর সাথে যে আত্মিকতা আছে একটা মানুষের, কিংবা জাতি হিসাবে বাংলা প্রতি যে আমাদের যে প্রত্যেকটা একটা রুট লেভেলের মানুষের যে দরদ, যে একটা সামান্য একটা সাইনবোর্ড লিখবে, ছোট্ট একটা সাইনবোর্ড, এটা পৃথিবীর কালের ইতিহাসে বড় কোনো কিছু না, খুব সামান্য, ওইটাও সে যত্ন করে একজন আর্টিস্টকে দিয়ে সে আর্ট করা, যে এটা এরকম করে মা একটা ট্রাকের মধ্যে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 5 টন, একটা ট্রাক ইমেজ, কিংবা একটা রিক্সার মধ্যে লেখা থাকে, কিংবা একটা বাসের পিছনে থেকে থাকে, আমার থেকে 100 হাত দূরে থাকে, কিংবা আমাকে ডিজেল দিন। তো এই শব্দগুলো যখন এরা দেখে, মানে ট্যাক্সে ওই শব্দগুলোর নিজস্ব অলঙ্করণ তৈরি করে। আমার কাছে মনে হয় এটা একটা আমরা আমাদের একটা শেপ আছে মানুষ হিসেবে, এবং আমরা যখন ওকে পোশাক পরাই, অলংকার দিই, নাক ফুল, মানে এই ধরনের একটা ব্যাপার আছে। তো আমি আসলে ওইটাও আমি আমার কাজে নিচ্ছি, অ্যান্ড দেন আমি ধরছি যে ওইটা যেন ওই ভাব এবং ওই অলঙ্করণ ওইটার মধ্যে থাকে, এবং প্যারালালি যেন এটার আরেকটা মিনিং তৈরি হয়। সুতরাং দুইটা মিলাই ট্যাক্স ইটসেলফ, এটা ইন্টারপ্রেট করতে যাচ্ছি না, এটা কোনো নোবেলের ইন্টারপ্রিটেশন না, কিংবা নোবেলের গ্রাফিক্স রূপ না, এটা দুইটা মিলে হলো একটা কাজ, যে কাজটা নতুন আরেকটা অপশনকে, মানে সম্ভাবনাকে ইঙ্গিত করে, কিংবা আঙ্গুল দেখায়। ট্যাক্স নিজের ইটসেলফ একটা মেঘনাদ বলের কাব্যের যে ভাবটা, যে রচনাটা, ও একটা ক্যারেক্টারাইজ ডেলিভারি দিচ্ছে, দেন ওই ক্যারেক্টারের একটা আলাদা অলঙ্করণ হচ্ছে। এই অলঙ্করণের সাথে কন্টেম্পোরারি যে আমার এনকাউন্টার্ড ভিজুয়াল, মানে ছবি, পিক্টোরিয়াল থিং, ড্রয়িং হচ্ছে। অ্যান্ড ড্রয়িং ম্যাটেরিয়ালটা হলো গিয়া পেন্সিল। ইটস এ নট ব্ল্যাক, ইটস এ সাম কাইন্ড অফ অ্যাশি টাইপের, এবং এটা হলো কার্বন।
মানে মানুষের সৃষ্টির একটা মানুষের বডিতে যে ম্যাটেরিয়ালটা, এটা একটা তার অনেক বড় অংশ কার্বন। তো এই কার্বন দিয়া পেপারের উপর আমার এই চেষ্টা তৈরি করছি, যে একটা আলাদা আরেকটা জায়গা, আরেকটা ভিজুয়াল তৈরি করার আমার চেষ্টা। আর এটার জন্য আমি আরেকটা বই মেমোরাইজ করছি। এটা এক্সিবিশনটা সাথে যেন প্যারালাল আরেকটা আমার চেষ্টা ছিল, এটা নট অ্যাজ এ আর্ট অবজেক্ট, বাট এটা একটা মেমোরি হোল্ড করবে, যেটা কি যে আমার মনে হয় যে মেমোরি মানুষের লাইফে অনেক মানে মানুষ তার জার্নির পথে মেমোরি কালেক্ট করে আসলে সে একটা ম্যাচিউর হতে থাকে। আমরা বলি যে একজন ম্যাচিউর মানুষ, আসলে সে একটা মেমোরি, ওই মানুষটা আসলে হিউজ একটা মেমোরির কালেকশন সে তার নিজের ভিতরে ধারণ করে। সুতরাং মেমোরি যদি লুজ করে, উইদাউট মেমোরি হিউম্যান বিইং ইজ আমার মনে হয় নাথিং। মানে ওর মেমোরি ইরেজ হচ্ছে, কিংবা ও একজন মানুষ তার শৈশবের মেমোরি রিকল করতে পারতেছে না। আমার মনে হয় দিস দ্য লুজিং। যদি সে যত মেমোরি সে হোল্ড কিংবা রিকল করতে পারবে, কিংবা ওই মেমোরিকে অ্যানালাইজ করতে পারবে, তার তত সে তত ডাইমেনশনালি আসলে চিন্তা করতে পারবে কিংবা কম্পেয়ার করতে পারবে কোনো কিছুর সাথে। তো বইটা আসলে আমার আরেকটা মেমোরি কলিং। আসলে এই মেমোরি কলিংটা হলো গিয়া, এটাও ছোটবেলার একটা মেমোরি কলিং। ছোটবেলার মেমোরি কলিং, ছোটবেলাতে আদর্শ লিপি নামে আমাদের একটা বই ছিল। এখন মনে হয় দরকার পড়ে না কেউ, বইটা ছিল যতটুকু মেমোরি কল করে নিউজ প্রিন্টে, খুব পাতলা একটা বই। এবং আমার খেয়াল আছে মোমবাতির আলোতে কিংবা বিয়ের আলোতে আমাদের মাঝে মধ্যে পড়া হইতো, কারণ ইলেকট্রিসিটি ছিল খুব অল্প এবং ইলেকট্রিসিটি চলে যেত। একটা বাল্ব জ্বলতো, লাল রঙের একটা বাল্ব ঘরের মধ্যে জ্বলতো টিনের বাড়িতে। বেশিরভাগ সময় হয় মোমের আলো এক্সপেন্সিভ ছিল আমাদের কাছে, কুপির আলো বা হারিকেনের আলোতে আমাদের এক ধরনের পড়া হয়েছে ছোটবেলা টাকার, যদিও সেটা অল্প কিছু সময়ের জন্য, কিন্তু বাট ওই মেমোরিটা আছে। তো এই যে একটা রেডিশ আলোর এগেনস্টে একটা নিউজ প্রিন্টের প্রিন্টগুলোই, বইটা আমাদের কাছে অনেক কঠিন ছিল। বইটা সরে পর্যন্ত খুব ইজি ছিল। তারপরে ইক্ষু, তারপর এই শব্দগুলো, তারপর ঐরাবত হাতিকে বুঝাইতেছে, ঐরাবত শব্দটা খুব কঠিন লাগতো। তো এরকম ওইটার মধ্যে আরো কিছু ছোট ছোট ছবি ছিল, তবে ছবিগুলো দেখতে অনেক ভালো লাগতো। ছবিগুলো ছোট ছবিগুলো, তারপর আরো কিছু উপদেশমূলক কথা ছিল। তো এটা আস্তে আস্তে যখন ঠিক ওই মেমোরিটাকে রিকল করার জন্য আমি একটা মার্চ তৈরি করি। এটাও এক ধরনের একটা এজ থিং, ম্যাগনাট বল। এটাও আরেকটা, ওইটা হোক না কিসের জন্য, ওই ইমেজগুলো একটা হয়তো শিশুর হাতে তুলে দিতে পারি, যে আমার বইটা যেন একটা শিশুর কাছে যেন তার বাবা নিয়ে যায় তার কাছে, তার বাচ্চার জন্য, যে দেখো একটা বই, ও পেজ উল্টাবে। যেহেতু আমার ভালো লাগতো খুব লিমিটেড, আমাদের বইয়েরগুলোর মধ্যে কখনো ছবি থাকতো না, ওই অল্প কয়েকটা ছবি। এই ছবিগুলো এই জন্য আর কি, যে আমার এই টাইপের একটা বই তৈরি করা প্ল্যান ছিল। আমি ঠিক ওই জন্য এই বইটা যেন প্রিন্টিং কোয়ালিটি যেন সমস্যা নাই, ড্যামেজ হোক, কিন্তু রিকল করুক। প্রিন্টিং কোয়ালিটি হয়তো ভালো হইলে এই মেমোরিটা কল করার পসিবিলিটি
সম্ভাবনা একটু কম হয়ে যেতে পারে, প্রিন্টিং কোয়ালিটিটা একটু লুজ হোক, নষ্ট হোক। আমি আসলে এইভাবে আর কি যে চাইছি, সুতরাং ওইভাবেই একটু প্রিন্টটা বের হচ্ছে আমার। এটা আই এম হ্যাপি উইথ দিস বুক অলসো। অ্যান্ড এই শোটা সাকসেসফুল করার পিছনে যারা আমার সার্বক্ষণিক উৎসাহ, সহযোগিতা এবং আমার সাথে যে যারা ছিল তাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ। এর মধ্যে আমি নাম করতে পারি ভাস্কর, তৌফিকুর রহমান, তারপর ওয়াকিলুর রহমান, তারপর লানারুক সেলিম, তারপর আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।